গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর ক্লাসটা শুরু করব। প্রথমে যেটা দেখে নেব এটা হচ্ছে ক্লাস 12-এ আমরা জানি মোট 3টে পার্ট আছে। একটা হচ্ছে তড়িৎ এবং চুম্বকত্ব, একটা হচ্ছে আলোক বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তড়িতের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ বা প্রবাহী তড়িতের মধ্যে পার্থক্য কি আমরা জানি, যে তড়িৎ বা যখন কোনো আধান উৎপন্ন হয় সেটা যখন যেখানে উৎপন্ন হয়েছে সেখানেই থাকে, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর যদি সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে সেটাই হচ্ছে প্রবাহী তড়িৎ। খুব সহজ। এবার আমরা প্রথমে স্থির তড়িতের সম্বন্ধে আলোচনা করব। স্থির তড়িতের প্রথম যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। চ্যাপ্টারটা খুব একটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের বেসিক ব্যাপারগুলো জানার জন্য এই চ্যাপ্টারটা অবশ্যই লাগবে। আর আরেকটা বলে দিই যে এই টোটাল স্থির তড়িৎ থেকে আমাদের 70 নম্বরের যে থিওরি পরীক্ষা হবে তার 8 নম্বর আসবে। এবার চলে আসি চ্যাপ্টারের মধ্যে। খুব বেশি দেরি করবো না, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপলোড করতে বা ডাউনলোড করতে বা পাঠাতেও সমস্যা হচ্ছে। তাই আমি লিখেই রেখেছি, পরপর টপিক ওয়াইজ বলে দিচ্ছি। প্রথমে চলে আসি তড়িৎ আধান। তড়িৎ আধান কাকে বলে? অনেক ধরনের বল হয়, যেমন মহাকর্ষীয় বল, চৌম্বক বল, তড়িৎ বল, ঘর্ষণ বল। তার মধ্যে মহাকর্ষীয় বল, চৌম্বক বল, তড়িৎ বল এগুলো প্রায় একই টাইপের এবং এদের যে ধর্মগুলো একই রকম। যেহেতু আমরা মহাকর্ষীয় বল পড়েছি, ওই কারণে ক্লাস 12-এ যখন আমরা তড়িৎ বল এবং চৌম্বক বল পড়বো তখন কি হবে, আমাদের ওটার সাহায্যে বুঝতে সুবিধা হবে। এক্সপ্রেশনগুলো প্রায় একই রকম, সামান্য রাশিমালাগুলো আলাদা, যেহেতু সবগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করে। এবার বলি যে ওই তড়িৎ বল যেটা বললাম, তো কোনো বস্তু যে ধর্মের জন্য তড়িৎ বলকে অনুভব করে তাকেই বলা হয় তড়িৎ আধান। এটাই হচ্ছে তড়িৎ আধানের সংজ্ঞা। তড়িৎ আধানের যে কোনো কিছু এবার আমরা জানি সংজ্ঞা বললে তার মাত্রা জানতে হয়, একক জানতে হয়, এককের আবার বিভিন্ন পদ্ধতিতে একক জানতে হয়। তো তড়িতের মাত্রা কি হবে? তড়িৎ কিউ ইকুয়ালটা হচ্ছে আই ইন্টু টি। প্রবাহ মাত্রা আমরা দেখেছিলাম যে তড়িৎ আধানের প্রবাহের হার, তার মানে কিউ বাই টি ইকুয়াল টু ছিল আই, অর্থাৎ কিউ ইকুয়াল টু হবে হচ্ছে আই ইন্টু টি, মাত্রা হবে হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল টি। একক কি হবে? একক হচ্ছে এসআই তে কুলম্ব আর সিজিএস এ হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। এবং তাদের মধ্যে সম্পর্ক কি হয় এখানে লেখা নেই, আমি মুখে বলে দিচ্ছি। 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। এটা অঙ্কের জন্য কাজে লাগে। তারপরে চলে আসি হচ্ছে আধানের কোয়ান্টায়ন তত্ত্ব। বাংলা বললে হয় আধানের অখণ্ডীকরণ তত্ত্ব, মানে যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত বস্তুর মোট আধানের মান সর্বদা একটি মূল আধানের পূর্ণ সংখ্যা সরগুণিতক হবে, এবং সেই মূল আধানের মানটা হচ্ছে এক একটা ইলেকট্রনের আধানের মানের সঙ্গে সমান। ইলেকট্রনের আধান কত হয়? -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এইবার আমরা তাহলে আধানের কোয়ান্টাম তত্ত্বকে কিভাবে লিখতে পারি? এইভাবে, যে কোনো বস্তুর আধান q ইকুয়াল টু প্লাস মাইনাস n। n এর মান কি হবে? যে কোনো ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা বা অখণ্ড একটা ধনাত্মক সংখ্যা হবে, 1 2 3 এরকম। এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? কোনো একটা বস্তুর মোট আধান দিয়ে দিল, তারপরে কোশ্চেনটা দিতে পারে যে এই আধানটা আদৌ বস্তুটা হওয়া সম্ভব কি নয়। তখন আমরা কি করব? ওই মোট আধানকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করব, করলে যদি সেটা একটা পূর্ণ সংখ্যা বেরোয় তাহলে সম্ভব, আর যদি না বেরোয় তাহলে অবশ্যই সম্ভব নয়। কিসের জন্য? ওই আধানের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে। তারপরে চলে আসি হচ্ছে এটা একটা শ্রেণী করা আছে, স্থির তড়িৎ শ্রেণী। আচ্ছা, এই শ্রেণীটা বলার একটু বলে দিই। এই যে স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ উৎপন্ন হয় প্রধানত ঘর্ষণের মাধ্যমে, এর জন্য এটাকে ঘর্ষণজাত তড়িৎও বলা হয়। দুটি বস্তুকে একটার সঙ্গে একটা ঘষলে এই স্থির তড়িৎ উৎপন্ন হয়। এটা আমরা দেখেছি বা এর আগেও সিলেবাসে ছিল যে চিরুনি দিয়ে যদি চুলের মধ্যে ঘষা হয়, তারপর সেই চিরুনিকে যদি কোনো কাগজের টুকরো বা অন্য কোনো হালকা বস্তুর কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তাহলে চিরুনির গায়ে এগুলো লেগে যায়। তার মানে ওখানে একটা আকর্ষণ বল উৎপন্ন হচ্ছে। ওই আকর্ষণ বলটা হচ্ছে এক ধরনের তড়িৎ বল, এবং সেটা উৎপন্ন হচ্ছে কিসের জন্য? তড়িৎ আধানের জন্য, এবং সেই আধানগুলো ওইখানেই উৎপন্ন, ওইখানেই থাকছে বলে ওইগুলো হচ্ছে স্থির তড়িৎ। এইবার তাহলে যেটা আমি দেখলাম এই ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এবার তড়িৎ বা আধান দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। এবার দুটো বস্তুকে তো আমি ঘষছি, ঘষার ফলে একটা হয় ধনাত্মক, একটা হয় ঋণাত্মক, কিন্তু
কিন্তু কোনটা ধনাত্মক হবে বা কোনটা ঋণাত্মক হবে সেটা আমি বুঝবো কি করে? সেটা বোঝার জন্য যে শ্রেণীটা সেটা হচ্ছে এইটা, স্থির তড়িৎ শ্রেণী। এইখানে পরপর আমি দেখো পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড এইভাবে পরপর লিখেছি। এই শ্রেণী অনুযায়ী নিয়ম হচ্ছে পরপর দুটো বস্তুকে যদি ঘষা হয় তাহলে শ্রেণীতে যেটা উপরে অবস্থিত ওইটা হবে ধনাত্মক, যেটা নিচে আছে সেটা হবে ঋণাত্মক। আরেকটাও আছে, সেটা হচ্ছে দুটো পদার্থের মধ্যে অবস্থানগত পার্থক্য যত বেশি হবে সেই দুটো বস্তুকে ঘষলে তাতে তত বেশি পরিমাণ ধনাত্মক বা তত বেশি পরিমাণ ঋণাত্মক আধান উৎপন্ন হবে। এটা হচ্ছে এই শ্রেণীর তাৎপর্য। এবার চলে আসি হচ্ছে শ্রেণীটা আসলো কি করে বা কিভাবে করা হয়েছে। এই শ্রেণীটা কি করে করা হয়েছে এটা বোঝার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে স্থির তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা বা ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদটা কি? আমরা জানি যে কোনো বস্তুর মধ্যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে আবার ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো নিজেরা অক্ষের চারিদিকে ঘোরে। এইবার যেটা হয়, যে কোনো পরমাণুতে বাইরের পক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদের নিউক্লিয়াসের দ্বারা আকর্ষণ বলটা অপেক্ষাকৃত কম হয় এবং তারা সহজেই বেরিয়ে আসতে পারে এবং তাদের বলে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। ওই মুক্ত ইলেকট্রনের সংখ্যা যাদের ক্ষেত্রে বেশি সেই অনুযায়ী হচ্ছে এই শ্রেণীটা তৈরি করা হয়েছে। অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি যারা আছে সেটা হচ্ছে এইটা, তারপর আস্তে আস্তে ইলেকট্রনের সংখ্যা কমবে। এবার সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ার জন্য কেন তাহলে উপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস হচ্ছে? কারণ যখনই আমি উপরের কোনো একটা পদার্থের সঙ্গে নিচের কোনো একটা পদার্থকে ঘষবো তখন কি হবে, ওই যার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি সে তাহলে যার মধ্যে কম আছে তাকে ছেড়ে দেবে। এবার যে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন নিজে হচ্ছে নেগেটিভ আধান যুক্ত, তাকে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে সেটা তখন ধনাত্মক আধান যুক্ত হয়ে যাবে, আর যে নেবে সে ঋণাত্মক আধান যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই শ্রেণীর সাহায্যে আমি এটাও বুঝতে পারবো যে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে, আবার এটাও বুঝতে পারবো যে ওই দুটোর অবস্থানগত পার্থক্যের মাধ্যমে দেখা গেল পশম আর কাগজ দিল আর যে কাগজ আর অ্যাম্বার দিল কোন ক্ষেত্রে বেশি পরিমাণ ধনাত্মক বা কোন ক্ষেত্রে বেশি পরিমাণ ঋণাত্মক আধান উৎপন্ন হবে সেটা আমি বুঝতে পারবো কি করে? এই শ্রেণীটাকে মুখস্থ রাখবো। তার মানে এই টাইপের যদি কোশ্চেন দেয় তাহলে কিন্তু এই শ্রেণীটা মুখস্থ রাখতেই হবে যে দুটো পদার্থ দিল, এদের ঘর্ষণের ফলে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে, বা দুটো জোড়া পদার্থ দিয়ে দিল, এদের ঘর্ষণের ফলে কোনটা বেশি পরিমাণ আধান উৎপন্ন হবে সেটা জানতে গেলে বা সেটা আমাকে যদি মানে সেই প্রশ্নের উত্তরটা করতে হয় তাহলে অবশ্যই আমাকে এইটাকে মনে রাখতে হবে, এই শ্রেণীটা। তারপরে চলে আসি হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে আধান পরীক্ষক। আধান পরীক্ষক মানে আর কিছুই না, সেটা হচ্ছে কোনো বস্তুর আধান আছে কি নেই বা কোনো বস্তুতে আধান থাকলেও সেটা কি প্রকারের আছে সেইটা যদি আমাদের বুঝতে হয় তাহলে সেই বস্তুটার থেকে তো আধানটা আমি নিয়ে আসতে হবে। কেউ হয়তো বলতে পারে সেই বস্তুটাকে আমি নিয়ে যাওয়া, বস্তুটার কাছে হয়তো আমি ওই যাকে দিয়ে আধান পরীক্ষা করা হয় তাকে নিয়ে যাব। কিন্তু যদি দুটোতেই সমস্যা থাকে, দেখা গেল বস্তুটা বিশাল বড়, যার আধান পরীক্ষা করতে হবে তাকে নিয়ে যাওয়া যাবে না, আবার যার সাহায্যে আধান পরীক্ষা করতে হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে এই যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ, একটু পরে বলছি। এটা খুব সূক্ষ্ম যন্ত্র, তো এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা ঠিক না, এর ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে। তখন কি করতে হবে, তাহলে এটাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না, বড় বস্তু বলে ওটাকেও আনা যাচ্ছে না, তখন কি করতে হয় ওই পরীক্ষাধীন বস্তু মানে যার আধান পরীক্ষা করতে হবে তার থেকে কিছু পরিমাণ আধান নিয়ে আমাকে ওই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের কাছে নিয়ে আসতে হবে। ওই আধান নিয়ে আসার জন্য যে সাহায্য করে সেটাই হচ্ছে আধান পরীক্ষক। জিনিসটা কি, এটা একটা অন্তরক হাতল থাকে, এটাকে ধরে, আর এটা একটা ধাতব চাকতি থাকে, এই ধাতব চাকতিটার মাধ্যমে আধান নিয়ে এসে পরীক্ষাটা করা হয়। এই ধাতব চাকতিটাকে যদি ওই বস্তুর সঙ্গে টাচ করায় তাহলেও হবে বা কাছাকাছি নিয়ে গেলেও হবে। টাচ করালে পরিবহনের মাধ্যমে আসবে আর কাছাকাছি নিয়ে গেলে আবেশের মাধ্যমে আসবে বা ইন্ডাকশনের মাধ্যমে আসবে। এবার ওই নতুন একটা টার্ম পাঠ করে বললাম আবেশ, তাহলে আবেশ কি জানি, তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। কি জিনিসটা? কিছুই না, ওই একটা তড়িৎগ্রস্ত যে কোনো বস্তু তার কাছে যদি একটি অনাহিত বস্তুকে নিয়ে আসা হয় তাহলে কি হয়, সেটাও কিছু সময় পর আহিত বস্তুতে পরিণত হয়। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হয় যে তড়িৎ আবেশ। একটা আহিত বস্তু তার কাছে একটা অনাহিত বস্তুকে নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গে এটাও একটা আহিত বস্তুতে পরিণত হয়েছে, যে ঘটনার মাধ্যমে সেটাই হচ্ছে তড়িৎ আবেশ। এবার আবেশের ফলে কি হয় দেখা যায়, এটা যদি একটা ইলেকট্রনীয় মতবাদের সাথে ব্যাখ্যা করি, এই যে ধনাত্মক আধানযুক্ত বস্তুকে এনেছি, আনার ফলে কি হবে, এই বস্তুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো কি হবে, এখানে যদি একটা ধনাত্মক আধানযুক্ত বস্তু তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে,
সেই ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য এইখানকার যে ইলেকট্রনগুলো আছে এই বস্তু সেই ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে। এদিকে চলে আসা মানে এদিকে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস। এদিকে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাওয়া মানে এদিকে ইলেকট্রনের আধিক্য কমে যাবে, তাহলে এদিকে হয়ে যাবে প্লাস। তার মানে কি হয়, আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে মানে কাছের যে প্রান্ত সেখানে উৎপন্ন হয় বিপরীত আধান, আর দূরবর্তী প্রান্তে উৎপন্ন হচ্ছে সমপ্রকৃতির আধান। দুটো টার্ম বলে দিই, সেটা হচ্ছে এই যে আধানের জন্য এই আবেশটা হচ্ছে তাদের বলা হয় আবেশী আধান, আর আবেশের ফলে যে আধানগুলো উৎপন্ন হচ্ছে মানে এই বস্তুতে তাকে বলা হয় আবিষ্ট আধান। আবিষ্ট আধান আবার দু রকমের হয়, সেটা হচ্ছে নিকটবর্তী প্রান্তে যে আধানটা আছে সেই আধানটা সরাসরি সহজে অন্য জায়গায় বেরোতে পারে না, এটাকে বলা হচ্ছে বদ্ধ আধান। আর দূরবর্তী প্রান্তে যে আধানটা আছে সেটা সহজে অন্য কোনো বস্তুতে চলে যেতে পারে, তাই ওটাকে বলা হচ্ছে মুক্ত আধান। এরপরে চলে আসি, একটা কিছু লেখা আছে এখানে, আকর্ষণের আগে আবেশ মানেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছাকাছি আনলে অনাহিত বস্তুটাও তড়িৎ আবেশের দরুন কি হয়, আহিত বস্তুতে পরিণত হয়। কিন্তু কিভাবে হয়, সেটা হয় হচ্ছে আবেশের দ্বারা, এবং আবেশের দ্বারা ওই ইলেকট্রনীয় মতবাদ যেভাবে বললাম সেই আবেশের দ্বারা যখন সেটা একটা আহিত বস্তুতে পরিণত হয় তখন কি হয়, নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু যেহেতু উৎপন্ন হয় তাই কি তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে কোনটা আগে হলো, আকর্ষণ বলটা নাকি আবেশ? আবেশটা আগে হলো, আবেশটা আগে হলো, তার ফলে বিপরীত আধান উৎপন্ন হলো, বিপরীত আধান উৎপন্ন হলো বলেই ওদের মধ্যে আকর্ষণ বলটা উৎপন্ন হয়েছে বা আকর্ষণ বলটা কাজ করছে। তার মানে আকর্ষণের আগে আবেশ হয়। তারপরে চলে আসি, বিকর্ষণী হচ্ছে তড়িৎগ্রস্ততা উৎকৃষ্ট প্রমাণ। সেটা কি করে, চুম্বকের ক্ষেত্রে পড়েছিলাম যে কোনো একটা বস্তু সেটা আহিত নাকি অনাহিত সেটা আমি বুঝবো কি করে। দেখা গেল সেই বস্তুটা আরেকটা আহিত বস্তুকে আকর্ষণ করছে। এবার আকর্ষণ করলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ওই দুটো বস্তুর মধ্যে বিপরীত আধান আছে তার জন্য আকর্ষণ করছে, বা এটাও হতে পারে যে এই বস্তুটার মধ্যে কোনো আধান ছিলই না, ওই আহিত বস্তুর কাছে নিয়ে আসার জন্য আবেশের দরুন এখানে বিপরীত আধান উৎপন্ন হয়েছে, যে আকর্ষণ হয়েছে। তার মানে আকর্ষণ করলে বোঝা যাবে না যে যেটাকে আমরা পরীক্ষা করছি বা পরীক্ষাধীন বস্তুটা আদৌ আধান যুক্ত কি যুক্ত নয়, কারণ আধান যুক্ত হলেও আকর্ষণ করতে পারে, আধান যুক্ত না হলেও আকর্ষণ করতে পারে। কিন্তু যদি বিকর্ষণ হয় তাহলে আমি অবশ্যই বুঝে যাব যে তাদের মধ্যে নিশ্চয়ই সমপ্রকৃতির আধান ছিল এবং তার জন্যই বিকর্ষণ হয়েছে। তার মানে বিকর্ষণ হওয়া মানে অবশ্যই সেটা একটা তড়িৎ আধানযুক্ত বস্তু। নেক্সট, সেটা হচ্ছে পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে আধান সর্বদা কোনো পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা আমরা পরবর্তী ক্ষেত্রে থিওরির মাধ্যমে প্রমাণ করে দেখব। এখন একটা পরীক্ষার মাধ্যমে বলে দিচ্ছি, এখানে পরীক্ষাটা নেই, সেটা হচ্ছে প্রজাপতি জাল পরীক্ষা। বিজ্ঞানী ফ্যারাডে করেছিলেন। প্রজাপতি চাষ করা হয় যে জালটা, সেই জালে আমি ওপরের পৃষ্ঠটাকে আহিত করলাম আর ভেতরের পৃষ্ঠটাকে আহিত করলাম, তারপরে সেই জালটাকে যদি পুরো উল্টে দেওয়া হয়, ঠিক মোজা বা জামা কাপড় যেরকম উল্টে দিই, তাহলে কি হয়, ভেতরের দিকটা বাইরে চলে আসে, বাইরের দিকটা ভেতরে চলে যায়। তখন যদি আবার আধান পরীক্ষা করা হয়, দেখা যায় হিসাব মতো তো বাইরের পৃষ্ঠে আধান ছিল সেটা ভেতরে চলে গেছে, তাহলে আধানটা ভেতরে থাকার কথা, বাইরে কোনো আধান থাকার কথা না। তখনও দেখা যায় বাইরের পৃষ্ঠেই আধান চলে আসছে, ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না। এবং সেটা দেখার জন্য এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ এটাকেই কাজে লাগানো হয়, এটা একটু পরেই বলছি। তার মানে যে কোনো পরিবাহী আধান সর্বদা তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এবং এটাকে কাজে লাগিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় তড়িৎ পর্দা। এই তড়িৎ পর্দা কাকে বলে, সেটা হচ্ছে কোনো একটা পরিবাহী তার মধ্যে যদি কোনো একটা বস্তুকে রাখি, বাইরে যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে কি বাইরের তড়িৎ ক্ষেত্র ভেতরে কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ওই যে বললাম পরিবাহীর বাইরের পৃষ্ঠেই সর্বদা আধান থাকে। তখন তার মানে ওই বস্তুটা বাইরের তড়িৎ ক্ষেত্র থেকে মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ওই পরিবাহীটা একটা পর্দার মতো কাজ করছে বা আড়ালের মতো কাজ করছে, ওটাকেই বলা হয় তড়িৎ পর্দা। নেক্সট, এবার চলে আসি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। ওটা একটু বলে দিই। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে দুটো জিনিস করা হয়, সেটা হচ্ছে কোনো একটা আহিত বস্তু আদৌ আহিত কিনা বা তার মধ্যে আধান আছে কিনা সেটা পরীক্ষা করা যায়, আর একটা আহিত যদি থাকেও সেটা কি ধরনের আহিত বস্তু, ধনাত্মক আধানে আহিত নাকি ঋণাত্মক আধানে আহিত, সেটাকেও পরীক্ষা করা যায়। আচ্ছা, প্রথমে একটুখানি বলে দিই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে কি থাকে। একটা এরকম স্ট্রাকচার থাকে, এরকম একটা আয়তঘনাকার,
ওই স্ট্রাকচারটার মধ্যে কি করা থাকে, একটা এরকম ছিদ্র দিয়ে একটা দণ্ড এরকম ভাবে প্রবেশ করানো থাকে, সেই দণ্ডের উপরে একটা ধাতব একটা পাত থাকে, দণ্ডের নিচে এরকম দুটো খুব পাতলা এবং হালকা পাত থাকে, এটা সোনার পাত থাকে। যেহেতু এটা সোনার পাত তাই তার নাম অনুসারে রয়েছে স্বর্ণপত্র বা গোল্ড লিফ। ঠিক আছে, যেহেতু সোনার দুটো পাত থাকে, আর এই দুটো থাকে হচ্ছে টিনের পাত, আর নিচে কিছু থাকে যে জল শোষক পদার্থ, যেমন অনাদ্র CaCl2, এই জিনিসটা থাকে। এইবার এটার সাহায্যে আমি কি করে ওই যেটা বললাম দুটো কাজ, একটা হচ্ছে এখানে ব্যবহার করে লিখিনি, মুখে বলে দিচ্ছি, একটু আগেই বললাম, একটা হচ্ছে আধান আছে কিনা বা আধানের অস্তিত্ব ওইটা প্রমাণ করা যায়, আর একটা হচ্ছে আধান থাকলে সেটা কি ধরনের আধান মানে আধানের প্রকৃতি সেটাকেও নির্ণয় করা যায়। কিভাবে, সেটা হচ্ছে ধরলাম আমি একটা বস্তুকে আনলাম, সেই বস্তুটার মধ্যে আধান আছে কি নেই আমি জানি না। এইবার সেই বস্তুটাকে দুটো জিনিস করা যায়, একটা হচ্ছে এই চাকতির সঙ্গে টাচ করানো যায়, তাহলে পরিবহনের মাধ্যমে ওই বস্তুর আধানটা চলে আসতে পারবে এখানে। আর নয়তো একটু দূর থেকে আমি বললাম একটা ধনাত্মক আধানে আমি তো বস্তুকে এরকম ভাবে একটু দূর থেকে আমি কাছে আনলাম, তাহলে কি হবে, আবেশের দরুন এখানে কাছের প্রান্তে বিপরীত প্রকৃতির আধান এবং দূরবর্তী প্রান্ত মানে পাতের এখানে সমপ্রকৃতির আধান উৎপন্ন হবে। যেহেতু দুটো পাতেই সমপ্রকৃতির আধান উৎপন্ন হবে, তার ফলে কি হবে, ওই পাত দুটো খুবই যেহেতু হালকা থাকে তাই বিকর্ষণের দরুন পরস্পর পরস্পরের থেকে দূরে চলে যাবে, তার মানে বিস্ফোরিত হবে। অর্থাৎ এই পাত দুটো যদি পরস্পর পরস্পরের থেকে দূরে চলে যায়, সেখান থেকে আমি বুঝতে পারবো অবশ্যই এই বস্তুটা একটা আহিত বস্তু। এটা ঋণাত্মক আধানে আহিত বস্তুর ক্ষেত্রে করলো একই হতো, খালি আধানটা উল্টো হতো, এখানে হতো প্লাস এখানে হতো মাইনাস, কিন্তু সেই একই রকম ভাবে পরস্পর পরস্পরের থেকে পাত দুটো সরে যেত, আর ওই কারণের জন্য আমি বুঝতে পারতাম যে ওটা একটা আহিত বস্তু। আর এটা যদি আমি পরিবহনের মাধ্যমে করতাম তাহলে কি হতো, পরিবহনের মাধ্যমে করলে তাহলে এখানে কাজ করতো, কাজ করলে কি হতো, ওই আধানটা এখানে চলে আসতো, অর্থাৎ ওই প্লাস আধানটাই আসতো, কিন্তু একই রকম ভাবে আবার সেই বিকর্ষণ হতো, তার ফলে পাত দুটোর মধ্যে বিস্ফোরণ হতো, বিস্ফোরণ হলেই বুঝতে পারতাম এটা হচ্ছে একটা আহিত বস্তু। প্রশ্ন হচ্ছে তাহলে পরিবহন ভালো নাকি আবেশ একটা ভালো পদ্ধতি? এই প্রশ্নটার উত্তর আমি এখন যেহেতু স্টুডেন্ট নেই সেহেতু আমি নিজেই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই আবেশ একটি বেশি ভালো পদ্ধতি। এই কারণের জন্য, কারণ আমি তো জানি না যে পরীক্ষার্থী বস্তুর মধ্যে কি পরিমাণ আধান আছে। যদি অনেক বেশি পরিমাণ আধান থাকে তাহলে কি হবে, এখানে কাজ করলে বেশি পরিমাণ আধান এখানে চলে আসবে, তার ফলে কি হবে, এই পাতগুলো যেহেতু খুবই হালকা থাকে তখন কি হবে, বেশি পরিমাণ আধান আসলে বিকর্ষণটা বেশি পরিমাণে হবে, এবং বেশি পরিমাণ বিকর্ষণ হলে অটোমেটিক্যালি ওটাকে খসে পড়তে পারে, মানে যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্য আমি কি করব, আবেশের মাধ্যমে করব। তাহলে আবেশের মাধ্যমে করলে কি অনেক দূর থেকে আস্তে আস্তে কাছের দিকে আনবো, যেই দেখো বিকর্ষণ হয়ে গেছে আর কাছে আনবো না, তাহলে আধান বেশি আছে না কম আছে আমার জানার দরকার নেই, আমি আবেশের মাধ্যমে করবো, তাহলে জিনিসটা ভালো থাকবে। এবার চলে আসি বাকি জিনিসগুলো কেন আছে। এই টিনের পাতগুলো কি কাজ করছে, টিনের পাতগুলো আর কিছুই না, টিনের পাতগুলো কাজ করছে এখানে যদি প্লাস আধান হয় তাহলে কি হবে, আবেশের দরুন এখানে আবার কি হবে, বিপরীত আধান যুক্ত হবে, নিকটবর্তী প্রান্তে আর দূরবর্তী প্রান্তে সমপ্রকৃতির আধান উৎপন্ন হবে। এবার এই যে বিপরীত আধান উৎপন্ন হলো, এরা আবার কি করবে, এদের আকর্ষণ করবে, তার ফলে কি হবে, বিকর্ষণটা আরো বেড়ে যাবে, তার মানে সুবিধা আরো বেড়ে যাবে। ওই কারণেই হচ্ছে টিনের পাতটাকে ব্যবহার করা হয়। জল শোষক পদার্থ কেন ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা জানি জলের মধ্যে বা জলীয় বাষ্পের মধ্যে যদি বাতাসের এই ভেতরের বাতাসের মধ্যে কিছু জলীয় বাষ্প থাকে সেটাও আধান পরিবহন করতে পারবে। তাহলে সঠিকভাবে কোনো একটা বস্তুর মধ্যে আধান আছে কি নেই সেটা আমি পরীক্ষা করে বুঝতে পারবো না। এই ভেতরটা যাতে জলীয় বাষ্প মুক্ত হয়, ওর মধ্যে যাতে কোনো রকম ভাবে জলীয় বাষ্প না থাকে, ওর জন্য কিছু পরিমাণ জল শোষক পদার্থকে রাখা। আর একটা কোশ্চেন চলে আসছে যে এত কিছু থাকতে বা এত ধাতু থাকতে কেন আমি এত দামি পাতকে নেব, সোনার পাত, জিনিসটার দাম বাড়ানোর জন্য? একদমই না। তার কারণ হচ্ছে সোনা হচ্ছে এমন একটা ধাতু যাকে পিটিয়ে খুবই পাতলা এবং হালকা পাত তৈরি করা যায়, আর এখানে যত হালকা এবং পাতলা হবে তত কি ওদের মধ্যে বিকর্ষণটা ভালো বোঝা যাবে, তত এই সুবিধাটা ভালো হবে, অল্প থেকে অল্প আধানও কিন্তু আমি এটার সাহায্যে তখন বুঝতে পারবো। এটাই, এই কারণের জন্যই সোনার পাতকে ব্যবহার করা হয়। এবার চলে আসি হচ্ছে, এটা তো বুঝতে পারলাম যে আধান আছে কিনা সেটা আমি কি করে বুঝবো, এবার আধানটা কি প্রকৃতির আছে সেটা আমি কি করে বুঝবো, সেটা করার জন্য আগের থেকেই এই স্বর্ণপত্র তড়িৎবিক্ষণকে কোনো একটা আধানে, যে কোনো আধানে প্লাস হোক মাইনাস হোক আহিত করে রাখতে হবে। ধরলাম প্লাস আধানে আহিত করে রেখেছি, এইবার আমি একটা ধনাত্মক আধান যুক্ত বস্তুকেই আনবো, ঠিক আছে। এবার তাহলে কি হবে, একই রকম ভাবে এখানে আবেশের দরুন বিপরীত আধান নিকটবর্তী প্রান্তে, আর দূরবর্তী প্রান্তে আবার কি হবে, সমপ্রকৃতির আধান, অর্থাৎ আরো প্লাস আধান বেড়ে যাবে, তার ফলে কি হবে, বিস্ফোরণ আরো বেড়ে যাবে।
আর উল্টো যদি হতো ঋণাত্মক আধানে আহিত বস্তুকে যদি আনতাম তাহলে কি হতো, এখানে কিছু পরিমাণ ঋণাত্মক আধান হয়ে প্লাস আধানকে কিছুটা প্রশমিত করতো, বিকর্ষণটা কমে যেত, বিস্ফোরণটা কমে যেত। তার মানে বিস্ফোরণ বেড়ে যাওয়া মানে হচ্ছে যদি আবেশের দরুন করি, আমি যদি পরিবহনের মাধ্যমে করি ঠিক উল্টোটা হয়, পরিবহনের মাধ্যমে করবো না কারণ ওটা উৎকৃষ্ট কোনো পদ্ধতি না, পদ্ধতি উৎকৃষ্ট হচ্ছে আবেশ, এতে যন্ত্রটা নষ্ট হবে না, তাই আবেশের মাধ্যমেই করব। এবং আবেশের মাধ্যমে করার সময় যদি আগের থেকে কোনো একটা স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ চালিত করে রাখি, তাহলে যদি দেখা যায় বিস্ফোরণ বেড়ে যাচ্ছে, তার মানে যে আধানে তড়িৎবিক্ষণটা গাড়িত করে রেখেছিলাম সেই আধারটাকে নিয়েছি, অর্থাৎ সেই আধারটাই পরীক্ষাধীন বস্তুর মধ্যে আছে। বিস্ফোরণ কমে গেলে ঠিক উল্টোটা, তার মানে বিপরীত আধান আছে। এইভাবে আধানটা কি প্রকৃতি সেটাও কিন্তু এটার সাহায্যে নির্ণয় করা যায়। তারপরে চলে আসি একটা টার্ম তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকেই বলে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা অঙ্কের জন্য কাজে লাগে, এই চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক নেই, ওই একটা কি দুটো সূত্র আছে ওটার সাহায্যে অঙ্ক হবে, কারণ মেইন সূত্র হচ্ছে এটা, তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লেখা ইকুয়াল টু মোট আধান বাই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। যদি গোলীয় পরিবাহী হয় এবং তার ব্যাসার্ধ r হয় তাহলে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কয়ার, তখন তলমাত্রিক ঘনত্ব হবে হচ্ছে q বাই 4 পাই r স্কয়ার। একক কি হবে? আধানের একক বাই ক্ষেত্রফলের একক, তার মানে কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। সিজিএস এ কি হবে? এসি উপাদান সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটাতে কিছু অঙ্ক আছে। এবার এই তলমাত্রিক ঘনত্ব থেকে যেটা বুঝতে পারছি, নিচের a মানে ক্ষেত্রফল, এটা যত কম হবে তত তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। এবার ক্ষেত্রফল কম কাদের হয়? যদি সুচালো প্রান্ত হয়। বেশি কখন হয়? যখন গোলাকার প্রান্ত হয়। তবে গোলাকার পাত্রের ক্ষেত্রে কি হবে? তলমাত্রিক ঘনত্বের মানটা অনেক কম হবে, ঠিক আছে? এবং তলমাত্রিক ঘনত্ব যত কম হয় তার মানে ক্ষেত্রফল বেশি আধান কম, তার মানে আধান ধরে রাখার ক্ষমতাটা তত বেশি। আর ঠিক উল্টোটা হবে, যদি ক্ষেত্রফল কম হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, তার মানে আধান বেশি জায়গা কম, তখন কি হবে? সে কিন্তু আর আধান ধরে রাখতে পারবে না। তাদের ক্ষেত্রে হয় সুচালন মুখযুক্ত কোনো বস্তুর ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে হয়, তাকে বলে সূচিমুখ পরিবাহী। ওই সূচিমুখ পরিবাহীর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কিন্তু অত্যাধিক বেশি, তার মানে জায়গা কম, আধান বেশি, সেই আধান কি হয়? খুব সহজেই পরিবেশের মধ্যে চারপাশে খরিত হতে থাকে। ওটাকে বলা হয় সূচিমুখের আধান ক্ষরণ ক্রিয়া বা সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, ঠিক আছে? এই সূচিমুখের ক্ষরণ ক্রিয়া বা সূচিমুখকে কাজে লাগানো হয় কোথায়? সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে আর্থিং করা থাকে। আর্থিং মানে হচ্ছে ওই আমাদের বাড়িতে যদি কেউ লক্ষ্য করে থাকো বা বড় বড় মন্দিরে বা বড় বড় অট্টালিকার উপরে বজ্রবহ বা সুচালো মুখযুক্ত এরকম ত্রিশূলের মতো কিছু অংশ উপরের দিকে এরকম ভাবে কাট করে থাকে, ওইগুলোকে বলা হয় বজ্রবহ বা বজ্র নিবারক। মানে বজ্রপাতের সময় এগুলো আমাদের রক্ষা করে। কিভাবে রক্ষা করে একটু বলে দিই। সাপোজ আমি ধরলাম এই একটা বাড়ি, এই বাড়ির উপরে এরকম ভাবে সুচালো মুখযুক্ত বজ্রবহ আছে, এই বাড়ির উপরে এবার ধরলাম এরকম মেঘ জমেছে। আর মেঘের মধ্যে আধান কি করে আসে? কেন লাইটনিং হয় বা বজ্রপাত হয়? কারণ ওই মেঘে মেঘে অনবরত সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের ফলে কি হয়? বিশাল পরিমাণ বা বিপুল পরিমাণ আধান উৎপন্ন হয়। এবার সেই আধানটা যখনই বাড়ির উপরে আসে তখন কি হবে? প্রথমে যেটা হতে পারে, এই আধানের বিপরীত আধান এখানে আবেশিত হবে, আর সমপ্রকৃতির আধান কি হবে? এর যে একদম শেষের প্রান্ত থাকবে, কি হয় যে এই শেষ প্রান্তটা একদম মাটির সঙ্গে মেশানো থাকে, সেখানে বিপরীত প্রকৃতির আধান উৎপন্ন হবে, তাহলে আধানটা তখন কি হবে? ওইভাবে মাটির সাথে মিশে যাবে। আর একটা কি হতে পারে, সেটা হচ্ছে যেহেতু এই মুখগুলো খুব সুচালো, তাহলে এখানে যে বিপরীত আধান রয়েছে সেই আধানগুলো কি হবে? সূচিমুখের ক্ষরণ ক্রিয়ার জন্য আস্তে আস্তে খরিত হবে। এই মাইনাস আধানগুলো কি হবে? এখানে প্লাস আধান কিছুটা হলেও প্রশমিত করার চেষ্টা করবে। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুবই অল্প পরিমাণ আধানই কিন্তু প্রশমিত হয় বা কমে যায়। তারপরেও তো বজ্রপাত হয়, তারপরেও যদি বজ্রপাত হয় তখন কি হবে? যেহেতু এই বজ্রবহটা একটা তাপের সুপরিবাহী পদার্থ, সাধারণত তামার তাপ দিয়ে তৈরি করা হয়, তাহলে কি হবে? ওই তাপের সুপরিবাহী পদার্থের মাধ্যমে এই আধানটাকে এভাবে মাটিতে মিশে যাবে। এইভাবে আমরা বজ্রপাতের হাত থেকে বা তার ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি, ঠিক আছে? থিওরিতে এইটুকুই আছে। এরপরে যেটা বললাম, এখানকার অঙ্ক বলতে তলমাত্রিক ঘনত্ব অঙ্কই আসবে। কি টাইপের অঙ্ক আসবে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলেই হবে। যে কোনো একটা অঙ্ক, আর যে কোনো বই ফলো করলেই হবে, আমি বলেছি এর আগে, যে কোনো বই ফলো করলেই হবে। আপাতত আমি একটা অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আধানের তলমাত্রিক ঘনত্ব অঙ্কটা দিয়েছে, যে কোনো একটা অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি।
যে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? একটু এঁকে নিয়ে হবে 64টা এরকম জলবিন্দু আছে, 64টি উৎপন্ন হলো একটা বড় জলবিন্দু, এই ছোটগুলোর ব্যাসার্ধের মানটা 4 মিলিমিটার, আর বার করতে বলেছি উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। তাহলে কি করে করব? প্রথমেই চলে আসি, ধরলাম এদের ব্যাসার্ধগুলো হচ্ছে r 4 মিলিমিটার, বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল R। বড়টার ব্যাসার্ধ কি করে বার করব? যেহেতু এইগুলো মিলিত হয়ে এটা উৎপন্ন হয়েছে, তার মানে এদের মোট আয়তন এটার সঙ্গে সমান হবে, অর্থাৎ 64 ইনটু 4 এর 3 পাই স্মল r কিউব ইকুয়াল টু হবে 4 এর 3 পাই ক্যাপিটাল R কিউব। এবার 4 এর 3 পাইটা কেটে যাবে, এখান থেকে হবে হচ্ছে 4 স্মল r ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল R। তাহলে ক্যাপিটাল R এর মানটা পেয়ে গেলাম। এবার স্মল r এর মানটা বসিয়ে দিলে ক্যাপিটাল R এর মানটা মিলিমিটারে পেয়ে যাবে। যদি এখানে লাগবে না, পরে কেটে যাবে, ওর জন্য না বসালেও হবে। এরপরে চলে আসি তলমাত্রিক ঘনত্ব। তাহলে তলমাত্রিক ঘনত্ব অফ ছোট জলবিন্দু আর তলমাত্রিক ঘনত্ব বড় জলবিন্দু। এবার ছোট জলবিন্দু থেকে তলমাত্রিক ঘনত্ব কি হবে? ছোট জলবিন্দুর আধান স্মল কিউ ধরলাম বাই তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 4 পাই স্মল r স্কয়ার এটা। আর বড় জলবিন্দুর ক্ষেত্রে মোট আধান ধরলাম ক্যাপিটাল কিউ, আর তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। এবার এখান থেকে আসছে 4 পাইটা কেটে যাবে, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, আর এদিকে হচ্ছে ক্যাপিটাল R বাই স্মল r তার হোল স্কয়ার। এবার ক্যাপিটাল আর স্মল r এর মধ্যে সম্পর্ক জানা আছে, একটু আগে করেছি, কিন্তু ক্যাপিটাল কিউ আর স্মল কিউর মধ্যে সম্পর্ক কি হবে? এটা হচ্ছে এখানে প্রত্যেকটার আধান যেহেতু স্মল কিউ করে, সেই 64টি আধান যুক্ত হয়ে যেহেতু এই ক্যাপিটাল কিউ বা বড় জলবিন্দু উৎপন্ন হয়েছে, এই বড় জলবিন্দুর আধান হবে হচ্ছে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ওই ছোট ছোট জলবিন্দুর যে আধান ছিল তাদের সমষ্টির সমান, মানে 64 ইনটু স্মল কিউ। সেটা বসিয়ে দিই, তাহলে স্মল কিউ বাই 64 ইনটু স্মল কিউ, আর এখানে হবে হচ্ছে ক্যাপিটাল R মানে হচ্ছে একটু আগে করেছি 4 স্মল r বাই r তার হোল স্কয়ার। স্মল r কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, পুরো থাকবে হচ্ছে 1 বাই 64 ইনটু এটা 4 স্কয়ার মানে 16, অনুপাত করলে হবে হচ্ছে 1 এর 4 অর্থাৎ 1:4। এটাই আছে। এইভাবে অনুশীলনী যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্ক করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপের মধ্যে আমাকে জানাবে, আমি যতটা সম্ভব সাহায্য করব। থ্যাংক ইউ, সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে।